বাসায় ফিরতে একটা মিহি কান্নার শব্দ শুনতে পাচ্ছিল মরিয়ম। খোকনকে সামনে পেয়ে উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে রে খোকন, কাঁদছে কে? খোকনের চোখ জোড়া ছলছল করছিল। ভাঙা ভাঙা গলায় সে বলল, ছোট আপাকে বাবা মেরেছে। কেন? প্রশ্নটা খোকনকে করলেও তার উত্তরের প্রতীক্ষায় দাঁড়িয়ে রইল না মরিয়ম। অন্ধকার ঘরে পা দিতে হাসিনার কান্নাটা আরও জোরে শোনা গেল। বিছানায় উপুড় হয়ে বালিশে মুখ গুজে কাঁদছে সে। আচ্ছা, দেখা যাচ্ছে তাকে। ওর গায়ের উপর একখানা হাত রেখে মৃদু গলায় জিজ্ঞেস করলো মরিয়ম, কি হয়েছে রে হাসি? এক ঝটকায় ওর হাতখানা দূরে সরিয়ে দিল হাসিনা। খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্যান্ডেলটা চোখের নিচে রেখে দিল মরিয়ম। অন্ধকারে দাঁড়িয়ে ব্লাউজটা ধীরে ধীরে খুলল সে। বডিশটা খুলে রাখলো আলনার উপরে। শাড়িটা পাল্টে নিল। তারপর নিঃশব্দে মায়ের ঘরে এলো সে। কি হয়েছে মা, হাসিনা কাঁদছে কেন বলে মায়ের দিকে চোখ পড়তে রীতিমতো আর্তনাদ করে উঠল মরিয়ম। এ কি, কি হয়েছে মা? চওড়া চকিটার উপর শুয়ে মা, মাথাটা আগাগোড়া ব্যান্ডেজ করা। বাবা পাশে বসে মৃদু পাখা করছেন তাকে। হাসমত আলী হাতের ইশারায় মরিয়মকে জোরে কথা বলতে নিষেধ করলেন। সালেহা বিবি ঘুমোচ্ছেন এখন, তাকে জাগানো ঠিক হবে না। একটু পর বাবার কাছ থেকে সব জানতে পেল মরিয়ম। কতদিন তিনি বারণ করেছেন সকলকে ছাদে উঠে দৌড়ঝাঁপ না দিতে। পুরনো নড়বড়ে ছাদ কখন ভেঙে পড়ে কোনো ঠিক ঠিকানা নেই। তবু রোজ ছাদে উঠে খেলবে হাসিনা। আজও বিকেলবেলা খেলছিল সে। নিচে তোর মা বসে বসে চাল বাঁধছিলেন। পোয়াখানেক ওজনের একখানা ইট ছাদ থেকে খসে তার মাথার উপর এসে পড়ল। বাইরে ওই কুয়োতলায় রাখা আছে, গিয়ে দেখে আয় তুই। ঘরের কোণে আলো নিয়ে দেখ কত রক্ত জমে আছে সেখানে। হাসমত আলী থামলেন। তিনি তখন বাসায় ছিলেন। আয়োডিন আনিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন সালেহা বিবির মাথায়। রাতের রান্নাবান্না কিছুই হয়নি। দুলুটা কাঁদতে কাঁদতে একটু আগে ঘুমিয়ে পড়েছে। খোকনটারও খিদে পেয়েছে নিশ্চয়ই, যদিও মুখ ফুটে সে কিছু বলেনি এখনো। হ্যারিকেনের মৃদু আলোতে বসে বসে পড়ছে সে। মাঝে মাঝে উসখুস করছে, চোখ তুলে তাকাচ্ছে ওদের দিকে। হ্যারিকেনের আগুনে কুপিটা ধরিয়ে নিয়ে পাকঘরে চলে গেল মরিয়ম। হাসিনার কান্নাটা এখান থেকে শোনা যাচ্ছে। রাগের মাথায় ভীষণ মেরেছেন তাকে বাবা। একটা তরকারি আর দুটো ভাত সিদ্ধ করে নামাতে বেশ রাত হয়ে গেল। ঘুম থেকে তুলে দুলুকে নিজ হাতে খাইয়ে দিল মরিয়ম, খোকনকেও খাওয়ালো। তারপর সবার জন্য ভাত সাজিয়ে হাসিনাকে ডাকতে এসে মরিয়ম দেখল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে হাসিনা। প্রথমে দূর থেকে ডাকলো মরিয়ম, তারপর ওর গায়ে হাত রেখে জোরে নাড়া দিয়ে বলল, হাসি ওঠ, ভাত খাবি ওঠ, বাবা বসে আছেন তোর জন্যে। বড় ক্লান্তি লাগছিল ওর। হাত ধরে টেনে বলল, কই রে ওঠ। হাসিনা নড়ে চড়ে আবার চুপ করে রইল। হাসিনা, ভাত খাবি ওঠ। আমি খাবো না, হাসিনা জবাব দিল। তোমরা খাওগে যাও। ওঠ, মিছিমিছি রাগ করে না, নরম গলায় বলল মরিয়ম। তারপর দু হাতে ওকে বিছানা থেকে তোলার চেষ্টা করলো সে। এই ভালো হবেটা বলছি, এই এই। ওর হাতে একটা কামড় বসিয়ে দিল হাসিনা। উফ বলে ওকে ছেড়ে দিল মরিয়ম। হাসিনা আবার চুপচাপ। ওকে একা ফিরে আসতে দেখে হাসমত আলী শুধুলেন, কি হাসিনা এলো না? মরিয়ম আস্তে করে জবাব দিল, ও খাবে না। হাসমত আলী মাটির দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরবে কি যেন ভাবলেন। মুখখানা গম্ভীর এবং বিরক্তিপূর্ণ। একটু পরে নিজেকে শোনাচ্ছেন যেন এমনই করে বললেন, বয়স কি কম হয়েছে ওর? তবু একটু কাণ্ডজ্ঞান হলো না। বিয়ে হলে ওর স্বামীর ঘর করবে কেমন করে? মরিয়ম বলল, ভাত খাবে এসো বাবা। হাসমত আলী বললেন, তুমি খাওগে, আমার খিদে নেই। স্ত্রীর পাশে বালিশটা টেনে কাত হয়ে শুলেন তিনি। মরিয়মকে দাঁড়িয়ে থাকতে দেখে আবার বললেন, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আরও অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল মরিয়ম।
তারপর পাকঘরে গিয়ে ভাত তরকারিগুলো ভালোভাবে চাপ দিয়ে 2 গ্লাস জল খেয়ে নিজের ঘরে ফিরে গেল। থাক, সেও খাবে না আজ। হাসিনা ঘুমোচ্ছে, মৃদু নাক ডাকছে ওর। বাইরের দরজাটা বন্ধ করা হয়েছে কিনা দেখে এসে শুয়ে পড়ল মরিয়ম। শুধু এই বাড়িতে নয়, পুরো পাড়াটায় ঘুম নেমেছে এখন। 2-1টা বাড়ি থেকে অন্ধকার কাঁপিয়ে মাঝে মধ্যে শোনা যাচ্ছে 2-1টা গলার স্বর। গলির হ্যাংলা কুকুরগুলো ডাকছে কখনো কখনো। আর কোনো শব্দ নেই। কয়েকবার ব্যর্থ চেষ্টা করলেন, কিন্তু ঘুমোতে পারলেন না হাসমত আলী। রাতে ঘুম না হওয়া বড় বেদনাদায়ক। বিশেষ করে এই নীরবতার মাঝখানে এক রাত জাগতে গেলে অনেক চিন্তা এসে জমাট বাঁধে মাথায়। একান্তভাবে কোনো কিছু চিন্তা করার এটাই বোধহয় প্রকৃত সময়। অতীত, ভবিষ্যৎ, বর্তমান ছুরি দিয়ে কেটে কেটে জীবনটাকে বিশ্লেষণ করার মতো প্রবৃত্তি না হলেও জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলো, টুকরো টুকরো ঘটনাগুলো স্মৃতি হয়ে দেখা দেয় মনে। সেখানে আনন্দ আছে, বিষাদ আছে, ব্যর্থতা আছে, সফলতা আছে, হাসি আছে, অশ্রু আছে। অতীতের মতো বর্তমানও যেন ঘড়ির পেন্ডুলামের মতো ওঠা আর পড়ার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। ভবিষ্যৎ কেমন হবে কেউ তা বলতে পারে না। তাকে খুব সুন্দর হবে না আরও মলিনতায় ভরা হবে, ভাবতে ভাবতে একটুখানি তন্দ্রা এসেছিল। একটা ধাড়ি ইঁদুরের কিচিকিচির ডাকে তন্দ্রা ছুটে গেল তার। চোখ মেলে চারপাশে তাকালেন হাসমত আলী। আবার চোখের পাতা ঝোড়া বন্ধ করলেন। তারপর ছেলে মেয়েদের কথা ভাবতে লাগলেন তিনি। বড় ছেলে মাহমুদ, সবার বড়, কিন্তু ওর উপর খুব বেশি নির্ভর করতে পারেন না তিনি। কী যে হবে ওর খোদা জানেন। লেখাপড়া শিখেছে, বছর 3 হলো বিএ পাশ করেছে। তার এই গ্র্যাজুয়েট হবার পেছনে নিজের কোনো অবদান খুঁজে পান না হাসমত আলী। পত্রিকায় চাকরি করে নিজের টাকায় পড়েছে মাহমুদ। ম্যাট্রিক পাশ করার পর বাবার কাছে বেশি কিছু দাবি করেনি। দাবি করলেও দিতে পারতেন কিনা সন্দেহ। নিম্ন পদস্থ কেরানির পক্ষে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো শুধু কষ্টসাধ্য নয়, দুরূহ বটে। তাই মাহমুদের নিজের ইচ্ছার উপরে কোনো রকম খবরদারি করার সাহস পান না তিনি। জোর করে কিছু নির্দেশ দেবার পিতৃসুলভ ইচ্ছে থাকলেও তাকে দমন করেন হাসমত আলী। নিজেকে অপরাধী মনে হয় ছেলের কাছে। মরিয়মের কাছে অপরাধী হাসমত আলী। ম্যাট্রিক পর্যন্ত ওর পড়ার খরচ জুগিয়েছেন তিনি। তারপর এ বাড়ি ও বাড়ি ছাত্রী পড়িয়ে কলেজে পড়েছে মরিয়ম। এই তো মাস 2 হলো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে সে। তারপর হাসিনা। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়েন হাসমত আলী। ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখেন।